স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। 8 দিনের জন্য শিথিল করা হয়েছে লকডাউন। মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বাস, ট্রেন ও লঞ্চ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও ফাতেমা জান্নাত মমু। শুরুতেই চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, যাত্রী পরিবহনে কি ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে? ধন্যবাদ তুলি। আপনি দেখতে পাচ্ছেন ঠিক 7টা বাজার সাথে সাথে কিন্তু ট্রেনটি চালু হয়েছে সুবর্ণ এক্সপ্রেস নামে। 17 দিন পর 30 জুনে কিন্তু আসলে যে নিষেধাজ্ঞার কারণে কিন্তু ট্রেন চলাচল একেবারে কিন্তু বন্ধ হয়ে গেছে। তার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশের যোগাযোগ একেবারে বন্ধ ছিল। একটু আগে বলতে যে 7টা বাজার সাথে সাথে ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। 7 দিন ট্রেন চলাচল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি এই 7টা থেকেই চট্টগ্রাম সারা দিনের যে ট্রেনগুলো আছে 8টি ট্রেন যাবে প্রতিদিন, যেহেতু কয়েকদিন পরে ঈদুল আজহা, তার কারণে ট্রেন চলাচল শুরু করেছে বলে তারা জানিয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কিনা সেদিকে কিন্তু আসলে লক্ষ্য রেখেছেন পুলিশ প্রশাসন থেকে নিয়ে রেল কর্তৃপক্ষ, তারা কিন্তু রেখেছেন। এমনকি যাত্রীদের সাথে একটু আগে আমরা কথা বলেছি, যাত্রীরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ট্রেন চলাচল করছেন। এমনকি যারা যাত্রী তাদেরও কিন্তু অনেকটা সচেতন হওয়ার জন্য কিন্তু আসলে রেল কর্তৃপক্ষ আবার জানিয়েছেন। আমি কথা বলবো, আমার পাশেই আছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আছেন। আমি জানতে চাচ্ছি আজকে একটু আগে ট্রেন চলাচল শুরু হলো, কয়টি ট্রেন যাবে বলে মনে করছেন, আর শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা? ধন্যবাদ। আজকে দীর্ঘ 15 দিন 16-17 দিন পরে আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ ছিল। আজকে আমাদের প্রথম ট্রেন গেল সুবর্ণ। আপনারা জানেন যে আমাদের রেলপথ মন্ত্রণালয়ের আদেশ মতে আমরা মোট 11টা ট্রেন চিটাং থেকে চলে যাবে। এই 11টার মধ্যে 4টা হচ্ছে মেল এক্সপ্রেস আর 8টা হচ্ছে যে আন্তনগর। সে আন্তনগর ট্রেনের মধ্যে আজকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন শতভাগ যাত্রী নিয়ে, অর্ধেক আসন যে বিক্রি হয়েছে তার শতভাগ যাত্রী নিয়ে এখন ছেড়ে গেল। এবং আমরা আমাদের সামাজিক দূরত্ব নিরাপত্তা নিশ্চিত করেই চেষ্টা করছি স্টেশনে যাত্রীদেরকে প্রবেশ করাবার জন্য। ধন্যবাদ। সব টিকিট কি বিক্রি হয়েছে কিনা? অনলাইনে সব টিকিট বিক্রি হয়েছে, আপনার আমাদের 50% বিক্রি হয়েছে, আর আমরা কাউন্টারে কোনো টিকিট দেওয়া হয় নাই। অনলাইনে সব টিকিট বিক্রি হয়েছে, অনলাইনে দেওয়া হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছে কিনা? অনেক জনের অনেক অভিযোগ কিন্তু আমরা শুনছি। আমাদের কাছে ওরকম অভিযোগ আসে নাই, হয়তো আজকে প্রথম দিন হয়তো কিছুটা সার্ভারের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সেরকম অভিযোগ পাই নাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে এবং শতভাগে আজকে আপনার এক সিট ফাঁকা রেখেই সুবর্ণ ট্রেন চলে গেছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন। বাকি ট্রেনগুলোকে আমরা এভাবেই স্বাস্থ্যবিধি মেনেই চালাবো ইনশাল্লাহ। আমরা কথা বলবো, রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা। জানতে যাচ্ছি যে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, তো আসলে সেদিকে কতটুকু নজর আপনাদের আছে যেন কালোবাজারিতে টিকিট যেন না দেয়? আসলে অনলাইনে টিকিট বিক্রিটা এটা সম্পূর্ণই অনলাইনের উপরে, এখানে তো আমাদের নজরদারিতে কোনো ব্যাপার নেই। কিন্তু অনলাইনে টিকিট কেটে যদি এখানে কেউ বিক্রি করতে আসে বেশি দামে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আইনের আওতায় নিচ্ছি। এবং এখানে রেলের কর্মকর্তারা আমাদের প্রতি যে দিক নির্দেশনা দিয়েছে, মাস্কবিহীন যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, স্বাস্থ্যবিধি মানাতে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে ট্রেনটি গেল এরপর পরে কিন্তু আসলে যে বিজয় এক্সপ্রেস যাবে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবে 7টা 20-এর দিকে। সব মিলে বলা যায় এরপরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু পাহাড়িকা এক্সপ্রেস। সব মিলে বলা যায় সঠিক সময়ে শিডিউল বিপর্যয় ছাড়া কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। এখানে যারা যাত্রী আছে তারাও কিন্তু কিছুটা সচেতন হয়েছে। তারা বলছেন কিন্তু যে লোকাল যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আমরা এখন না, আরেকটু পরে কিন্তু সেই ট্রেনগুলো ছেড়ে যাবে, তখন বোঝা যাবে কতটুকু কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ট্রেনগুলো চলাচল করছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে, স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, পুরোপুরি ভালোভাবে এখানে ভালোভাবে চেক করে ঢোকাচ্ছে। হ্যাঁ, খুব স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। টিকিটের দাম কেমন? জি না, সেম আগের প্রাইস আগেরটাই যা ছিল। ধন্যবাদ। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমরা যে একটু আগে যে যাত্রীর সাথে কথা বলছি তিনিও যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন ফাতেমা জান্নাত মমু বাস স্টেশনে।
ধন্যবাদ জয়। আমি আছি এখন দামপাড়া বাস স্ট্যান্ডে। বাসগুলা প্রস্তুত রয়েছে, যাত্রীরাও আছে। তবে যেহেতু আজকে প্রথম দিন, তেমন একটা যাত্রী চোখে পড়ছে না। তবে তারা বলছে 50% মতো মানুষ এসেছে। তো এদেরকে স্বাস্থ্যবিধি মেনে আসলে বাসে উঠানো হচ্ছে। এখান থেকে এটা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের বাস সার্ভিসের প্রধান কাউন্টার। এখানে হচ্ছে বাসগুলো বিভিন্ন জায়গায় যায়। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখছেন, দুই সিট মিলে একজন করে যাত্রী না হয়েছে এবং সবার মুখে মাস্ক পরার জন্য তারা প্রথম থেকেই বলে দিয়েছে বা মাস্ক ছাড়া বাসে উঠানো যাবে না। এবং বিভিন্ন যে মানুষগুলো আসছে তাদেরকে আবার স্প্রে করছে। কথাই বলা যায় যে স্বাস্থ্যবিধি মেনে তারা বাসগুলো চালু করছে আজকে। তবে বেশিরভাগ সিটি ফাঁকা, অনেক যাত্রী আসেনি এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসছে তাদেরকে টিকিট দেওয়ার জন্য আসলে তারা প্রস্তুত রয়েছে। তবে করোনা সংক্রমণ এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কিন্তু তারা মানছে না। একটু কথা বলি, আপনারা কেমন স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদেরকে গাড়িতে উঠিয়েছেন? আমরা যাত্রীদেরকে যতটুকু তাদেরকে অ্যালার্ট করা, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে যথেষ্ট পরিমাণ তাদেরকে আমরা করছি। বাট আমরা মোটামুটি সাড়া পাচ্ছি তাদের কাছ থেকে। সবাই মোটামুটি মাস্ক ইউজ করতেছে, মাস্ক ছাড়া কেউ নেই। আপনাদের বাস তো প্রায় খালি, কতজন যাত্রী আজকে উঠেছে? আমাদের টোটাল 2 সিটে একজন, আমাদের টোটাল 18 জন যাত্রী যাবে। মানে অর্ধেক আসন খালি রেখে যাত্রী নিয়ে যাবো আমরা। কথা বলছিলাম একজন বাস সার্ভিসের সাথে, তিনি জানাচ্ছিলেন যে অর্ধেক যাত্রী নিয়ে তারা যাবে, এখনো যাত্রী উঠানো বাকি আছে এবং কয়েকজন যাত্রী নিয়ে তারা মাত্র শুরু করলো। অন্যান্য বাসগুলো এখনো কাউন্টারে আছে, হয়তো 8টা, 8:30, 9টার দিকে বাসগুলো ছাড়বে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তুলি। মোমো, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন আজ থেকে লকডাউন শিথিল করা হয়েছে। তো এই ইস্যুতে চট্টগ্রাম থেকে রেল ও সড়ক রুটের যান চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও ফাতেমা জান্নাত মোমো। এদিকে লকডাউন শিথিল করায় রাতেই দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অনেক যাত্রী। ঈদের আগে জীবন ও জীবিকার কথা ভেবে সরকারের সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন অনেকে। আরও জানাচ্ছেন সজল দাস। মহাখালী বাস টার্মিনালে গভীর রাতে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া গুনেই টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। রাত 12টা বাজতেই গাড়ি ভর্তি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি দূরপাল্লার পরিবহন। একই অবস্থা ছিল অন্যান্য বাস টার্মিনালেও। ঈদের আগে যানবাহন চলাচলের সিদ্ধান্তে খুশি পরিবহন সংশ্লিষ্টরা। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই যানবাহন পরিচালনা করতে চান তারা। এই রোজ আমরা যে কষ্টটা কি করছি আমরা বুঝি ভাই। এই পরিমাণ ছাড়ছে না, যে কদিন ছাড়ছে লকডাউন ছাড়ছে, তার জন্য অনেক সুবিধা হয়েছে। আমরা তো মরা অবস্থায় ছিলাম, এখন মোটামুটি বাচ্চার একটু আশা নিছি, যেহেতু 8 দিন না 7 দিন গাড়ি চলবে। অনেক অসহায় অবস্থা ছিল স্টাফরা, শ্রমিকরা, তারা কোনো ত্রাণও পায় নাই, কিছু পায় নাই। যাত্রী মোটামুটি বেশি চাপ না। এর জন্য সরকারকে স্বাগত। ঠিক আছে, যাই করছে ভালোই করছে। লকডাউন শিথিলের ঘোষণায় গভীর রাতেই টার্মিনালে ভিড় করেন অনেক যাত্রী। কেউ জরুরি প্রয়োজনে, কেউ ঈদ উদযাপনে, আবার কেউ বা যানজট এড়াতে আগেভাগেই রওনা হয়েছেন গন্তব্যে। আগামীকালকে যেহেতু লকডাউন শিথিল করেছে সরকার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে রওনা হলেও কিছুটা মানে জনস্বস্তি বা রাস্তায় জ্যাম থেকে কিছুটা স্বস্তি পাবো, সেই উদ্দেশ্যেই আর কি যাওয়া। নিত্য প্রয়োজন মেটাতে পারতেছে না, কোথাও যাতায়াত করতে পারছে না। সামনে ঈদ উপলক্ষে মানুষকে যাওয়ার জন্য এখন সুযোগ দেওয়া উচিত। লকডাউন শিথিল করছে, এরপর আবার বন্ধ হবে, যার জন্য আমাদের অফিস আদালত বন্ধ থাকবে, যার জন্য আমরা ঢাকা থেকে শেরপুর চলে যাচ্ছি। এক হিসেবে ভালো, সামনে ঈদ, এই জন্য আমাদের জন্য একটু ভালো, সবাই বাড়িতে যাইতে পারবে। দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন অনেকেই। তবে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি নিয়ে শঙ্কার কথাও জানান কেউ কেউ। সজল দাস, নিউজ 24, ঢাকা। এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন মন্ত্রী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে নাকি বিকল্প মূল্যায়ন, তা নিয়েই সংবাদ সম্মেলন করবেন ডাক্তার দীপুমণি।
কিনে এনে গণটিকাদান কঠিন হওয়ায় দেশে টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে সরকারি পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে চীন, কিন্তু প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না চীন কিংবা রাশিয়ার সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এমন বাস্তবতায় তাশখান্দ সফরে আলাদা বৈঠক করে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা উৎপাদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ভারতের সেরাম, চীনের সিনোফার্ম, রাশিয়ার স্পুতনিক এবং কোভ্যাক্সের সরবরাহ মিলিয়ে আসছে বছর প্রথম ভাগে 10 কোটি টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু দেশের 80% মানুষকে টিকা দিতে দরকার 26 কোটি ডোজ। বাকি টিকার হিসাব মেলাতে তাই দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশেই টিকা উৎপাদনে দেশীয় 3 কোম্পানি সক্ষমতা দেখালেও চীন ও রাশিয়া তাদের প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। শুধু তারা ফিনিশিং এন্ড সেটিং সামথিং। কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না, আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও। আমরা আমার দেশ রাষ্ট্র হিসেবে আমরা বলেছি যে ইট শুড বি এ পাবলিক গুড, এবং আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রম ডে ওয়ান বলেছেন যে টিকাটা শুড বি এ পাবলিক গুড, আর এই টেকনোলজি শুড বি ওন বাই অল দ্য কান্ট্রিজ। বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন জানান, যৌথ উৎপাদনে যেতে চুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত চীন সরকার, কিন্তু প্রযুক্তি শেয়ারের বিষয়টি নির্ভর করছে কোম্পানিগুলোর উপর। This is two things. Say that's for co-producing. I mean, Sinopharm, they informed us they are ready. But I don't think that our Bangladeshi government is asking the foreign vaccine producers for sharing the intellectual property. এদিকে মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে চীন, রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি টিকা সরবরাহ ও উৎপাদন অগ্রগতি এগিয়ে নেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ। চাইনিজ ফরেন মিনিস্টার সাহেবের সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার সময় উনি আমাদের আরো 10 লক্ষ সিনোফার্ম ভ্যাকসিন গিফট হিসেবে দিবে। সো দিস ইজ অলসো ভেরি গুড নিউজ। সফরের প্রাক্কালে এমনটি জানিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। লকডাউনের সময় যাতে বিএফএস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের জন্য চারপাশে যখন হাসপাতালে একটি বেড, একটি আইসিইউ পেতে হাহাকার, তখন রাজধানীতে অলস পড়ে আছে 2টি বিশেষায়িত হাসপাতালের কয়েকশো শয্যা। এই 2 হাসপাতালে পরিচালক বলছেন, আইসিইউ সহ সব ধরনের সুবিধা থাকার পরও শুধু লোকবলের অভাবে 1.5 বছরেও শুরু করা যায়নি করোনা চিকিৎসা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করছেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তীব্র সংকট তৈরি হয়েছে আইসিইউর। সাধারণ শয্যার বিপরীতে সারা দেশের অন্তত 70টি হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি। ঈদের পর রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কায় বিএসএমইউর কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অথচ রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল হিসেবে পরিচিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের 9 আর 10 তলা বিশেষায়িত করোনা ইউনিট খালি পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, শয্যাসহ আধুনিক সুবিধা থাকলেও চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মী সংকটে চালু করা হয়নি। এখন করোনা চিকিৎসার জন্য আমাদের এখানে জনবল না থাকার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টদের চাহিদা প্রেরণ করেছি। সেই চাহিদা মোতাবেক ডাক্তার, নার্স, কনসালটেন্ট আসলে আমরা করোনা চিকিৎসা শুরু করতে পারবো। 1 বছরে চালু করা যায়নি ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের 150 শয্যা, ভেন্টিলেটর, হাইফ্লো অক্সিজেন, 7টি আইসিইউ পড়ে আছে দীর্ঘদিন ধরে। কবে নাগাদ এই হাসপাতালে রোগী ভর্তি করা যাবে সে উত্তর নেই কারোর কাছে। মিনিমাম রোস্টার করতে গেলেও যে ডাক্তার দরকার, সেইভাবে একদম লাস্টলি আমরা একটা ন্যূনতম জনবলের চাহিদা দিয়েছি। সেটা হলে আমরা শুরু করতে পারবো। অক্সিজেন আমাদের 15টা হাইফ্লো অক্সিজেন, 15 হাইফ্লো অক্সিজেন আর 5টা আপনার ভেন্টিলেটর। সব টোটাল 20টা পেশেন্টের একসঙ্গে আমরা আইসিইউ কেয়ার দেওয়ার মতো একটা ব্যবস্থা নেওয়া যাবে। এটাকে হাই ফ্লো অথবা এইচডিউ বলা যেতে পারে। তবে 2 হাসপাতালের একটি তো নেই সেন্ট্রাল অক্সিজেন। অথচ গেল 1.5 বছরে এই খাতে সরকারের ব্যয় 350 কোটি টাকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্বিক এমন চিত্রকে লাল ফিতার দৌরাত্ম্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
তাহলে এভাবে করে করে যেগুলো চিকিৎসক নেই, অন্যান্য সরঞ্জাম নেই, এগুলো সব কিন্তু র্যাট টাইপিজম, একটা লাল ফিতার দৌরাত্মের মধ্যে। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম মনে করেন আমাদের দেশে আমলাতন্ত্র থেকে যাবে, কিন্তু একটা দুর্যোগ যখন আসছে তখন তো এটা থাকতে পারে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গেল মাসের তুলনায় রাজশাহীতে কয়েক গুণ বেড়েছে মৃত্যুহার। হাসপাতালে বেড়েছে রোগী ভর্তির চাপ, সংকট আছে উচ্চমাত্রার অক্সিজেন ও শয্যার। সংক্রমণের হার আগের মতোই ভয়াবহ, অথচ এরই মাঝে এসেছে লকডাউন শিথিলের ঘোষণা, আর এতে শুরু হয়েছে স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই মাসের 14 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 248 জন, অথচ একই সময় জুন মাসে মৃত্যুর সংখ্যা ছিল 123 জন। জুনের চেয়ে জুলাইয়ের 14 দিনে মৃত্যুর সংখ্যা 100 বেশি। জেলা ওয়ারি হিসেবেও এই সময়কালে রাজশাহীতে মৃত্যু বেড়েছে অন্তত 3 গুণ। মৃত্যু বেড়েছে নাটোর ও নওগাঁ জেলাতেও। মৃত্যুর এই পরিসংখ্যানে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এদের 70% গ্রামের, অথচ গ্রাম অঞ্চলে করোনা নিয়ে নেই বিন্দুমাত্র সতর্কতা। মাস্ক তো আমাদের কাছেই থাকে সবসময়, কিন্তু আমরা এই কারণে রাখতে পারি না। রোদ গরমে শ্বাস নিঃশ্বাসের একটু সমস্যা হয়। কাজে থেকে এসেছি সেই কারণে মাস্কটা পরা হয় না। জুলাইয়ে হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি। বাড়তি রোগীর জন্য উচ্চ প্রবাহের অক্সিজেন, শয্যা সংকট প্রতিদিনের চিত্র। লকডাউনের শিথিলতায় আরও চাপের মুখে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা আছে বিভিন্ন লেভেলে, তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করে, আমরা চেষ্টা করছি রাজশাহীবাসীকে একটা সুন্দর এটা চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য। কারণ এখন কিন্তু এমনভাবে রোগটা ছড়াই গেছে, এটা আসলে ঘরে ঘরে করোনা রোগী। স্বাস্থ্য বিভাগ বলছে এ সংক্রমণের ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। মানুষকে আসলে মানানোটা সবার জন্যই সো টাফ। আমরা কেউ আসলে এটা হয়তো সেইভাবে পাচ্ছি না। এটা হয়তো আমরা চেষ্টা করলে আরেকটু ভালো করব। লকডাউন শিথিলতায় চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। পরিস্থিতির আরও অবনতির আগেই তাই স্বাস্থ্যবিধি মানাতে জোর তাগিদ স্বাস্থ্য বিভাগের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। হুসেন মোহাম্মদ এরশাদ আর জাতীয় পার্টির সমর্থক। 2 বছর হয়ে গেল এরশাদ নেই, কিন্তু টিকে আছে তার দল। জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের প্রতিনিধিত্ব করছে। কেমন আছে এরশাদবিহীন জাতীয় পার্টি? এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নেতাদের সাথে কথা বলে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছে নিউজ 24। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। আমার কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটানোর কর্মসূচি। 1982 সালে সামরিক শাসন জারি করে ক্ষমতার মঞ্চে এসেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রথমে সামরিক শাসক, পরে স্বৈরশাসক তকমা নিয়ে 1990 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়েন এরশাদ। জেল খাটেন 5 বছর। তবে জেলে থেকে 1991 সালের নির্বাচনে তার দল জাতীয় পার্টি 35 আসনে জয়লাভ করে। এরশাদ নিজে জেতেন 3 আসনে। সেই থেকে আওয়ামী লীগ ও বিএনপি জোটকেন্দ্রিক রাজনীতির মাঠে এরশাদ হয়ে ওঠেন ক্ষমতার অন্যতম নিয়ামক। সবাই তাকে টানতে চেয়েছে জোটে, না পেলে চেষ্টা করেছে শায়েস্তা করার। তবে 2019 সালের 14 জুলাই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সবসময়ই ছিলেন আলোচনায়। কখনো জোট মহাজোটের হিসাব নিকেশে, কখনো ব্যক্তিগত জীবনের আনন্দ বেদনায়, কখনো বা পুরনো মামলার টানাটানিতে, কখনো বা নির্বাচনী নাটকীয়তায়। তবে এরশাদ আর জাতীয় পার্টি সবসময়ই ছিল সমার্থক। ক্ষমতা হারানোর পর তার দল একাধিকবার ভাঙলেও দলছুটরা কখনোই মূলধারা হতে পারেনি। জাতীয় পার্টি মানে এরশাদের জাতীয় পার্টি। সেই দল এখন সংসদের প্রধান বিরোধী দল। এরশাদ ছাড়া কেমন আছে তার দলটি? এরশাদ নাই, এটা আমার সব থেকে বড় দুঃখ। ওনার অভাব পূরণ হবেন না, কিন্তু জাতীয় পার্টি দল হিসেবে আমরা কখনো পিছিয়ে থাকবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রকৃত স্বৈরাচার কারা, ইতিহাস তার প্রমাণ দেবে। আমরা ইতিহাসের রায়ের অপেক্ষায় থাকবো। জাতীয় পার্টি পল্লীবন্ধের সাথে আদর্শ নিয়ে ভবিষ্যতে আরো শক্তি অর্জন করে প্রতিনিয়ত সামনের দিকে এগোতে। দলের বর্তমান চেয়ারম্যান এরশাদের অনুজ জিএম কাদের, অবশ্য সংসদীয় দলের প্রধান তার স্ত্রী বেগম রওশন এরশাদ। সরকার প্রতিটি দরিদ্র মানুষকে বেছে বেছে বের করুন, নিজের দলীয় লোক নয়, সাধারণ মানুষের মধ্যে থেকে, সে যে কোনো দলের লোক, তাদের থেকে দরিদ্র মানুষদের তালিকা করে প্রতি মাসে কমসে কম যেটা তাদের দরকার 1000-10 টাকা করে তাদের দেন, কয়েক মাস দেন। এটা এমন কোনো বড় টাকার ব্যাপার নয়, আমাদের জিডিপির তুলনায় এটা কিছুই নয়। এদিকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকায় দলের পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
আবারও লকডাউন শিথিলের খবর। এবারে রাজধানী মহাখালীর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, 8 দিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে, তো চলছে দূরপাল্লার বাস, নির্দেশনা কত টাকা মানা হচ্ছে? জি, যেমনটি বলছিলেন যে লকডাউন হলো শিথিল করা হয়েছে এবং এই আজকের যে পরিস্থিতি দীর্ঘদিন প্রায় 14 দিনের স্থবিরতা ভেঙে কিন্তু আবারও চিরচেনা রূপ পেতে শুরু করেছে এই রাজধানী। তো আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে যেমনটি দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু যারা এই লকডাউনের কারণে আটকা পড়েছিলেন তারা কিন্তু বাসা ফেরার জন্য এখানে ভিড় করছেন এবং যদি স্বাস্থ্যবিধির কথা বলে অতিরিক্ত মানুষ থাকার কারণে কিন্তু সেই স্বাস্থ্যবিধিটা পরিপূর্ণভাবে মানা হচ্ছে না। আমরা যতটুকু দেখেছি যে কিছু কিছু গাড়িতে দূরপাল্লার যে সমস্ত যান রয়েছে সেই সমস্ত যানে আসলে যাত্রীদের তোলার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে যেটি 1 ফিট পরপর মানুষ বসানোর কথা সেটি আসলে কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটিও কিন্তু একটি দেখার বিষয়। আমরা যতটুকু দেখেছি যে এখানে 1 সিটে 2 জন করেও যাত্রী বসে আছেন এবং এখানে দীর্ঘ লম্বা লাইন, যেটি স্বাস্থ্যবিধি মেনে 3 ফিট দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর কথা সেটিও কিন্তু এখানে মানা হচ্ছে না। এখানে যদি আমি একজনের সাথে কথা বলি, শারীরিক দূরত্ব মেনে তো দাঁড়ানোর কথা, সেই ক্ষেত্রে আপনারা কি শারীরিক দূরত্ব মানছেন? মোটামুটি আমরা যতটুকু চেষ্টা করতেছি শারীরিক দূরত্ব মানার। এখানে এখানে কতটুকু শারীরিক দূরত্ব আছে, স্বাস্থ্য ঝুঁকি কতটাতে পড়ছেন আপনারা? হওয়ার কথা ছিল 3 মিটার, কিন্তু আসলে তো 3 ফিট ডিস্টেন্স হওয়ার কথা ছিল, বাট এদের তো সিস্টেম ভালো না। এরা যদি প্লেস করে দিত, মার্কিং করে দিত, তাহলে সেই মতো আমরা দাঁড়াতাম। কিন্তু প্রথমে এসে দেখি যে যার মতো করে দাঁড়াই রয়েছে, কারণ পেছন থেকে দিচ্ছে, কিছু তো করার নাই। যেমনটি শুনছিলেন যে এখানে আসলে শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য যে সাধারণ মানুষের এই কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের হলো নজরদারি করার কথা, কিন্তু সকাল থেকে কিন্তু এখানে কাউকে আমরা দেখতে পাইনি এবং শত শত মানুষ কিন্তু যারা আটকে পড়েছিলেন এই লকডাউনের কারণে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং এদের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো শারীরিক দূরত্ব মানছেন না, যার ফলে এই লকডাউন তুলে দেওয়ার কারণে যেই ঝুঁকিটি হলো আরও বাড়বে বলে অনেকেই মনে করছেন। এখানে যারা বাস কর্তৃপক্ষ রয়েছে, বাস মালিকের সমিতির পক্ষ থেকে তাদের কাউকে কিন্তু আমরা ওখানে উপস্থিত দেখিনি এবং সকাল থেকে কিন্তু দূরপাল্লার বাসগুলো হলো ছেড়ে যাওয়া শুরু করেছে যতটুকু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সবশেষ চিত্র। জিকো, আপনাকে ধন্যবাদ রাজধানীর লকডাউন শিথিলের খবর জানাবার জন্য। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এই বছর অনলাইনে মোট কোরবানির পশু বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, নিউজ 24-কে জানান পানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শেখ আজিজুর রহমান। অনলাইনে কোরবানির পশু কেনাবেচা আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি। আর করোনা সংক্রমণ রোধে জনসমাগম থেকে দূরে থাকতে বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজিটাল হাট সময় উপযোগী উদ্যোগ বলে মনে করেন ই কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শমিক আইসার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। অনলাইনে গরু কিনলে কেমন হবে, আছে নানা সন্দেহ, নানা ধরনের প্রশ্ন, কিন্তু সব দ্বিধা কাটিয়ে রীতিমতো জমে উঠেছে অনলাইনে কোরবানির পশুর হাট। দেশে করোনা বিস্তার রোধে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইক্যাবের যৌথ উদ্যোগে এবং A2I এর কারিগরি সহায়তায় ডিজিটাল হাট প্ল্যাটফর্মে সারা দেশে 241টি ডিজিটাল হাটের মাধ্যমে চলছে কোরবানির পশু কেনাবেচা। এই সময়ে কি একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে ডিজিটাল গরুর হাট। ইনফরমেশন টেকনোলজি হচ্ছে সময়ের দাবি এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এই যে ডিজিটাল হাট গত বছর আমরা পাইলটিং করে দেখেছিলাম, ইতিমধ্যে প্রায় 12 লক্ষ খামারিদের কাছ থেকে দেশীয় কোরবানির পশুগুলোকে আপলোড করা হয়েছে। রাজধানীর হাটগুলোর পাশাপাশি অনলাইনে পশু কেনা নিয়ে ক্রেতাদের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি পছন্দের পশু পাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।
অনলাইনে গিয়েছিলাম, ওখানে গরু দেখেছি। অ্যাকচুয়ালি ওখানকার যে গরু তারা দাম চাচ্ছে কেজি হিসাবে 420 টাকা করে, ওই হিসাবে গরু আমাদের পছন্দ হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে 14 জুলাই পর্যন্ত 13 দিনে 1511,97,95,822 টাকা মূল্যের 2,14,093টি গবাদি পশু অনলাইনে বিক্রি হয়েছে। যদি অনলাইনে কোনো পশু বিক্রয় করা হয়ে থাকে তাহলে তাকে কোনো প্রকার কোরবানির হাসিল দেওয়া লাগবে না, এবং সেটা যেন বিভাগীয় বা আপনার যেটাকে আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যেগুলো, তারা যেন এই দিকে একটু তীক্ষ্ণ নজর রাখে, যেন তাদের যেন কোনো প্রকার হয়রানির শিকার হতে না। এবার দেশের মোট কোরবানি পশুর বিক্রি 30% অনলাইন থেকে বিক্রির আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট উত্তরাঞ্চলের বৃহত্তর পশুর হাট রাজশাহীর সিটি হাট। বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে কেনাবেচা। ক্রেতা উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দাম নিয়ে অসন্তোষ থাকলেও কমাতে রাজি নন খামারিরা। আর লকডাউন ও মহামারী সহ নানা অজুহাত পাইকারদের। নানা পদক্ষেপ নিলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। এক সপ্তাহ সময় কোরবানি ঈদের, এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উত্তরের বৃহৎ সিটি হাট। সকাল থেকেই হাটে গরু নিয়ে হাজির খামারিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেনা বেচাও জমে উঠেছে, কিন্তু বড় চ্যালেঞ্জ ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানানো। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হাটটা পরিচালনা করা। আমাদের ভলেন্টিয়াররা আছে, আমরা মাস্ক পরিয়ে হাটের ভিতরে প্রবেশ করাচ্ছি তাদের। হাটের প্রবেশ মুখে জীবাণুনাশক ও মাস্ক নিয়ে তৎপর হাটের কর্মীরা, কিন্তু কে শোনে কার কথা? তারপরেও স্বাস্থ্যবিধি মানাতে উদ্যোগের কথা জানালেন ইজারাদার। হাটে স্যানিটাইজার, মাস্ক পরানো এবং সাবান রাখা হচ্ছে, সাবান দিয়ে হাত দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং গাড়ি স্প্রে করার জন্য আমরা গাড়ির মেশিন দিয়ে পানি দিয়ে দিয়েছি, সব কিছু স্যানিটাইজার দিয়ে দিয়েছি, দেওয়ার ব্যবস্থা করছি, চলছে। এবং আমরা সবসময় রক্ষণাবেক্ষণ করছি, সুন্দর সুস্থভাবে যারা মাস্ক পরছিল তাদেরকে মাস্ক পরাচ্ছি। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল বাড়িয়েছে পুলিশ। হাটের ভিতরে আমাদের পর্যাপ্ত ফোর্স আছে, রাস্তাতে আমাদের গাড়ি টহল আছে, মোটরসাইকেল টহল আছে, সিভিলেও লোকজন কাজ করছে, তথ্য সংগ্রহ করছে এবং নিরাপত্তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না। 16 নির্দেশনা দিয়ে পশুহাট পরিচালনার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়, তবে সেই নির্দেশনা উপেক্ষিত হাটগুলোতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নরসিংদীতে লটকনের আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হয়। প্রতি বছরই বাড়ছে এই অঞ্চলে লটকন চাষ। এখনকার লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে, প্রক্রিয়াজাত করে লটকন সংরক্ষণ করা গেলে কৃষকরা আরও লাভবান হবে। হৃদয় খানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও নরসিংদীতে লটকনের বাম্পার ফলন হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী হয়, ফলন বেশ ভালো হয়। স্বল্প খরচে লাভ বেশি হয়। বাণিজ্যিকভাবে লটকন উৎপাদন করছেন অনেকে। কৃষকরা জানান, লন্ডন, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এখানকার লটকন। করোনা ও লকডাউনের কারণে কমে গেছে রপ্তানি। বিভিন্ন জেলা থেকে লটকন কিনতে পাইকাররা আসছেন না। এই অবস্থায় লাভ তো দূরের কথা, লোকসানের চিন্তায় দিশেহারা তারা। 10 লক্ষ টাকা বিক্রি করছি, তো করোনা যদি না থাকতো তো আরো বেশি লাভবান হতে পারতাম। এবার দাম করোনার জন্য দাম কম। বিদেশে রপ্তানির জন্য মানে 400 গ্রাম করে বাছাই করে 400 গ্রাম করে। ব্যবসায়ীরা বলছেন, যে লটকন কিনেছেন তাও ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছেন না তারা। 2000 তেমন কিনে আমার 13,000 তেমন, এই আমরা এই ব্যবসা বাণিজ্য এমন একটা লস হয়। এই বছর 60 টাকা কেজি কিনলে আবার আমরা 50 টাকা কেজি বিক্রি করা লাগে। সংশ্লিষ্টরা বলছেন, লটকন যদি প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরা আরো বেশি লাভবান হবে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখান থেকে তারা দীর্ঘ 2-3 বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে। এখন প্রত্যুদূর ভবিষ্যতে হয়তো সেটার একটা ভালো ফলাফল আমরা পাবো। এবছর নরসিংদীতে 1610 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে, যা বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 158 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন।
সকাল 7টা সংবাদে আবারও স্বাগত। করোনা মহামারী মোকাবেলায় মধুপুর, ধনবাড়ী ও ঈশ্বরদীবাসীর পাশে সহযোগিতার হাত বাড়ালো নোয়াপাড়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক ও কনকর্ড ফার্মাসিউটিক্যালস। ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক ও কনকর্ড ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যানের উদ্যোগে মধুপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার রুবিডা ইয়াসমিনের কাছে 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 50 পিস পিপিই, 40 ফাইল হেক্সিকন এবং হ্যান্ড স্যানিটাইজার ও 100 পিস KN95 মাস্ক এবং একই সাথে ধনবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার শাহানাজ সুলতানার কাছে 10টি 90 লিটারের অক্সিজেন ভর্তি সিলিন্ডার, 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 100 পিস KN95 মাস্ক, 80 ফাইল হেক্সিকন এবং হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আজকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-19 টিকার জন্য নিবন্ধন করা যাবে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ইমোর মাধ্যমে। করোনা প্রতিরোধে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে অ্যাপটি ব্যবহারকারীদের জন্য এই বিশেষ ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এই ফিচারের উদ্দেশ্য হচ্ছে অনলাইনে ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা হ্রাস করা। যোগাযোগের অন্যান্য অ্যাপের তুলনায় কম ডেটা খরচের কারণে ইমো খুবই জনপ্রিয় এবং অধিক সংখ্যক মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে টিকাদার নিবন্ধন বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ইমো। এবার আন্তর্জাতিক। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন অনেকেই, আর তাতে সামিল হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য আফগানিস্তানের নিরীহ মানুষদের তালেবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হবে বলে দাবি করেছেন তিনি। বুধবার ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের নারী ও শিশুরা অবর্ণনীয় কষ্টের মুখে পড়তে যাচ্ছে। সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত তার মন ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের সময় সহায়তা দেয়া আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দোভাষীরা বিপদে পড়তে পারে বিবেচনা করেই এই সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। জুলাই শেষ সপ্তাহ থেকে অপারেশন অ্যালাইস রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে শুরু হবে দোভাষীদের সরানোর কাজ। In Bush, you have met Chancellor Angela Merkel so many times. Do you recall kind of a defining moment? The last time I saw her was তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর অকৃত্রিম সুইমিং পুল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মিত এই সুইমিং পুলের নিচে তৈরি করা হয়েছে যেন এক গোটা শহর। আর পর্যটকদের এই পানির নিচে শহরে যেতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। ডিপ ডাইভিং অর্থাৎ পানির গভীরে যাবার শখ আছে অনেকেরই, তবে এবার সমুদ্রে নয়, একেবারে শহরের মাঝে কৃত্রিমভাবে তৈরি এক গভীর সুইমিং পুলে ডাইভিং দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আরব আমিরাতের দুবাইয়ের নাদ আল শেবা এলাকায় নির্মিত এই পুলটির গভীরতা 196 ফুট। রয়েছে 1,40,00,000 লিটার পানি। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছ এই পানি। তবে আর 5টা সুইমিং পুলের তুলনায় এখানে ডিপ ডাইভিং এর আলাদা বৈশিষ্ট্য হলো এই পুলে রয়েছে আধুনিক শহরের সব আয়োজন। রয়েছে বিলিয়ার্ড খেলার জায়গা, লাইব্রেরি, রেস্তোরাঁ, দোকান, ক্যাফে, কনফারেন্স রুম সহ নানা আয়োজন। সুইমিং পুলের ভিতরে 56টি ক্যামেরা রয়েছে। যে কোনো অ্যাঙ্গেল থেকেই পুলের নিচের সব দৃশ্য ধরা পড়বে। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। পানির স্বচ্ছতা বজায় রাখতে প্রতি 6 ঘন্টা অন্তর ফিল্টার করা হয় সিলিসিয়াস আগ্নেয় পাথরের মাধ্যমে। 10 বছর এবং তার বেশি বয়সীদের জন্য খুলে দেওয়া হবে এই পুল। আন্তর্জাতিক মানের ডাইভিং বিশেষজ্ঞদের একটি দল উৎসাহীদের সাহায্য করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24।
লন্ডনে পুকুর কেটে ফুটিয়েছেন শাপলা। বাংলাদেশের স্মৃতি কাতরতা থেকে এই অভিনব কাজটি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশা। শুধু শাপলা নয়, তার বাগানটি যেন বাংলাদেশের একটি ছোট গ্রাম। যুক্তরাজ্য থেকে আসম মাসুমের তথ্য চিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। সৈয়দ আনাস পাশার শখের বাগানে শুধু যে বাংলাদেশের সবজির সমাহার করেছেন তা নয়, বাগানের মধ্যে রয়েছে ছোট একটি কাঠের ঘরও, যাতে রয়েছে বাঁশের তৈরি কৃষকের টুপি, লণ্ঠন, দড়ির মাচায় পাতিল। পেশায় সাংবাদিক সৈয়দ আনাস পাশা তার বাগানে পুকুর কেটে ফুটিয়েছেন বাংলাদেশের শাপলা। প্রতিদিনই এসে যখন একটা শাপলা ফুল দেখি, এখানে পাশে বসি, খুবই ভালো লাগে। এখানে আমাদের দেশি লাউ, দেশি শিম, এই যে বাঁধাকপি, এইগুলা সবগুলোই আছে। এরপরে এই দেশীয় সবজিও আছে, আমাদের যে মিষ্টি লাউ এইগুলো আছে, এই দেশীয় সবজি কজেট এইগুলো আছে, টমেটো আছে, এই সবগুলোই আমরা বিভিন্ন এই এরিয়াটায় ফলাই আর কি। লন্ডনে বাংলাদেশের শাকসবজির এই বাগান থেকে ফলানো ফসল দিয়ে গার্ডেন পার্টি হয়, দেয়া হয় আত্মীয় স্বজনকেও। এইখানে আমরা সবজি ফলাই, সবজি যখন খুব বেশি হয় নিজে খাই, নিজের গাড়ির পেট্রোল খরচ করে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে দিয়ে আসি। এই যে দেওয়া, এই যে আনা, এটা মনে হয় যে শিকড়ের সাথে আমাদের একটা সম্পর্ক, আমাদের এই যে আমেজটা পাই আমরা, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের বিনোদন। সৈয়দ আনাস পাশা লন্ডনে ব্যস্ত জীবন কাটালেও এই শখের বাগানটি তার কাছে অবসর কাটানোর একটি জায়গা, যেখানে তিনি নস্টালজিক হয়ে বাংলাদেশকে খুঁজে ফেরেন। নাহিদ জিহান, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার খেলার খবর। টোকিও অলিম্পিক নিয়ে বড় কোনো প্রত্যাশা না থাকলেও অ্যাথলিটরা নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবেন বলে বিশ্বাস কর্তাদের। আর্চারি নিয়ে বড় স্বপ্ন থাকলেও প্রত্যাশার চাপ অ্যাথলিটদের উপর দিতে চান না সংশ্লিষ্টরা। বিগেস্ট শো অন দি আর্থে অংশ নিতে 4 ডিসিপ্লিনের 5 ক্রীড়াবিদ সহ 18 সদস্যের বাংলাদেশ দল কয়েক ধাপে আজ বৃহস্পতিবার থেকে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। এদিকে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। টোকিও অলিম্পিকে এবারে লাল সবুজের পতাকা উড়াবেন 6 ক্রীড়াবিদ, যাদের মধ্যে সরাসরি অংশগ্রহণ আর্চার রোমান সানার। কয়েক ধাপে টোকিও যাবে 18 সদস্যের বাংলাদেশ দল। যাবার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির অলিম্পিক কর্তারা। বড় স্বপ্ন নিয়ে এবারে টোকিও যাত্রা বাংলাদেশের, তবে প্রত্যাশার চাপ অ্যাথলিটদের উপর দিতে চান না অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। আমরা কোনোদিন কিন্তু প্লেয়ারদেরকে চাপ দিই নাই যে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে কিংবা সিলভার আনতে হবে, কিংবা সবাই যায় মেডেলের জন্য। আমরা একটা কথাই সবসময় প্লেয়ারদেরকে একটা কথাই বলি, তোমার যে বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করো, তুমি কনসেন্ট্রেট করো তোমার গেমসে যদি কনসেন্ট্রেট করো তাহলে রেজাল্ট আসবে। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত অ্যাথলিটরা, প্রস্তুতির ঘাটতি না থাকায় বাড়তি প্রত্যাশা রোমান দিয়াদের। অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। আমি প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমার জন্য একটু টাফ, তবে হ্যাঁ নিজে থেকে বেস্টটা চেষ্টা করব যেন আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। অলিম্পিকের আগে যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। তো আশা করি অলিম্পিকের আগে যে দুটি টুর্নামেন্ট খেলেছি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অলিম্পিকের জন্য। তো আশা করি যে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। রোমান সানা ছাড়া বাংলাদেশের বাকি ক্রীড়াবিদরা হলেন আর্চার দিয়া সিদ্দিকী, অ্যাথলেটিক্সে জহির রায়হান, সুইমিংয়ে আরিফুল ও জুনাইনা, আর শুটিংয়ে আব্দুল্লাহ হেলবাকি। লাল সবুজের ভার, সংকল্প নিজেকে ছাড়িয়ে যাওয়া। এদিকে দলের সকল ক্রীড়াবিদকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 জুলাই থেকে 8 আগস্ট টোকিওতে বসবে অলিম্পিকের এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালাই দিয়েছে টাইগাররা, তবে আলোক স্বল্পতার কারণে ফলাফল আসেনি ম্যাচের। এর আগে হারারিতে ব্যাট করতে নেমে তামিম ও নাইমের ব্যাটে শুরুটা ভালোই করে টাইগাররা। দুজনে মিলে গড়েন 87 রানের জুটি। নাইম 52 বলে 25 রানের ধীর গতির ইনিংস খেললেও 62 বলে 66 করেন তামিম। ব্যাট হাতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন সাকিব, মিঠুন, মুসাদ্দেকরা।
সাকিব 37 রানে আউট হলে 39 রানে মিঠুন ও 36 রানে ব্যাট ছাড়েন মুসাদ্দেক। তবে 6 বলে মাত্র 2 রানে ফেরেন লিটন। পরে আফিফ 28, সুহান 18 রান করলে নির্ধারিত ওভারে বাংলাদেশি দলের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 296 রান। জবাবে শুরু থেকে বিপর্যয়ের জিম্বাবুয়েন একাদশ। মোসাদ্দেক সাইফুদ্দিনের বোলিং তোপে আক্রমণে 130 রানে 7 উইকেট হারায় স্বাগতিকরা। পরে আলোক স্বল্পতার কারণে 37 ওভারে বন্ধ হয় খেলা। বাবা মা করোনা পজিটিভ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবেন না মুশফিকুর রহমান। হারারে থেকে গতকালই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক কারণে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন মুশফিক। ফলে হারারে স্পোর্টস ক্লাবে 16, 18 ও 20 জুলাইয়ের ওয়ানডে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। 23 জুলাই শুরু হতে যাওয়া টি-20 সিরিজও তিনি থাকছেন না। এর আগে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের পর 3টি ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এতে সময়মতো অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থাকতে পারবেন না তিনি। বিদায়ী টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে কেরিয়ার সেরা ইনিংস খেলায় র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 19 ধাপ এগিয়েছেন এই মিড অর্ডার ব্যাটসম্যান। এছাড়া বিদেশের মাটিতে দেশের হয়ে রেকর্ড গড়া বোলিং করা মেহেদী হাসান মিরাজেরও উন্নতি হয়েছে। র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, ইংল্যান্ড পাকিস্তান ওয়ানডে সিরিজ ও অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের পারফরম্যান্স ধরা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে 150 রানের ইনিংস মাহমুদুল্লাহকে নিয়ে এসেছে 44 নম্বরে। 95 করা লিটন দাস 15 ধাপ এগিয়ে রয়েছেন 55তম স্থানে। এদিকে 148 রানে 9 উইকেট নেয়া মিরাজ টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে এখন আছেন 24 নম্বরে। নতুন করে বার্সেলোনার সঙ্গে 5 বছরের চুক্তি করতে যাচ্ছেন লিওনেল মেসি, এমনটাই জানিয়েছেন কাতালান পত্রিকা এল এম্পোর্তিও। পত্রিকাটির দাবি, এর জন্য 50% বেতন কম নিতে রাজি 34 বছর বয়সী ফরওয়ার্ড। ক্লাবটির সঙ্গে এরই মধ্যেই সমঝোতায় পৌঁছেছেন মেসি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শুক্রবারের মধ্যে। ফলে সব শঙ্কা কাটিয়ে আবারও বার্সার জার্সিতে দেখা যেতে পারে তাকে। গেল বছর দ্বিতীয় মেয়াদে বার্সার সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে এসেছিলেন হুয়ান লোপার্তে। এদিকে কোপা আমেরিকার জয়ের পর এরই মধ্যে আর্জেন্টিনা ছেড়ে স্পেন পাড়ি জমিয়েছেন মেসি। রোজারিও এয়ারপোর্টে তার ফ্লাইটের কয়েক ঘন্টা আগে বোমাতঙ্ক দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবারসহ দেশ ছাড়েন তিনি। এসি মিলান ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছেন ইতালির ইউরো জয়ী গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। এক বিবৃতির মাধ্যমে তাকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে ট্রান্সফার মার্কেটে ছিলেন দোন্নারুম্মা। তার সঙ্গে আগামী 5 বছরের জন্য চুক্তি করেছে পিএসজি। সদ্য শেষ হওয়া ইউরোতে ইতালির গোল পোস্টে দেয়াল হিসেবে ছিলেন দোন্নারুম্মা। ওয়েম্বলিতে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে 2টি শট ঠেকিয়ে ইতালির শিরোপা জয়ের মূল নায়ক তিনি। জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 2016 সালে 17 বছর 189 দিন বয়সে জাতীয় দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে ইতালির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলরক্ষক হওয়ার কীর্তি গড়েন তিনি। এবারে দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে দোন্নারুম্মাকে দলে টানল পিএসজি। এর আগে জর্জিনিও উইনালডাম, সার্জিও রামোস ও আশরাফ হাকিমিকে দলে ফেরার ফরাসি ক্লাবটি। সংবাদ এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।